নুডিটি ইজ অ্যান আর্ট। অনেক সময় বলা হয়ে থাকে নগ্নতা নাকি শিল্প। যদি নগ্নতা আসলেই শিল্প হয়, আমার প্রশ্ন, কেন তাহলে মেয়েদের নুড পিকচার এত ভাইরাল হয় ছেলেদের তুলনায়? কেন মেয়েদের নুড বডি বিভিন্ন ম্যাগাজিনে বলি, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে বলি এত বেশি প্রচার হয়, কিন্তু একটা মেল নুড বডি কেন এত প্রচারণা নেই? এবং কিছুদিন আগে রণবীর সিং একটা ম্যাগাজিনে ওনার নুড পিকচারের জন্য প্রচন্ড রকম ভাবে ক্রিটিসিজম পেয়েছিলেন। কিন্তু আমরা অহরহ প্রতিনিয়ত যে সফট পর্ন আমাদের চোখের সামনে আসছে, মেয়েদেরকে যেভাবে আমরা সেক্সুয়ালি অবজেক্টিফাই করছি, এইটা নিয়ে আমাদের তো কারো কোনো প্রশ্ন নেই, কারো কোনো ক্রিটিসিজম নেই। খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমরা আমাদের সন্তানদেরকে সেক্স এডুকেশন দিতে চাই না, কিন্তু প্রতিনিয়ত আমরা ওদেরকে সফট পর্ন দেখাচ্ছি আমাদের পাশে বসে। বিভিন্ন মিউজিক ভিডিও বলেন, বিভিন্ন রকম ভাবে সিনেমা বলেন, বা বিভিন্ন ডকুমেন্টারি বলেন, কার্টুন গুলোতেও আজকাল খুব আস্তে আস্তে করে এই যে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ভিডিও ক্লিপটি একটু দেখুন। ভিডিওটির কিছু অংশ ইচ্ছাকৃতভাবে ব্লার করে দেওয়া হয়েছে, আশা করি কেন দেওয়া হয়েছে বুঝতে পারছেন। আমরা একটু লক্ষ্য করে দেখি, কয়েক বছর আগেও কি আমাদের সমাজে আমরা আসলে এভাবে আমরা কি নিজেদেরকে পোশাকে আমরা অভ্যস্ত ছিলাম, বা এভাবে দেখে কি আমরা অন্য কাউকে অভ্যস্ত ছিলাম? কিন্তু জিনিসটা কি হচ্ছে, এটা কি এরকম হচ্ছে, দিনের পর দিন বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সামনে আসছে। সেটা আমরা ম্যাগাজিন বলি, সেটা আমরা সোশ্যাল মিডিয়া বলি, ইভেন আমরা যদি বলি বিভিন্ন রকম খাবারের প্রদর্শনী, বা বিভিন্ন রকম যে আমরা দ্রব্য কিনছি ওগুলোর প্যাকেটে বলি, সবকিছু থেকে আস্তে আস্তে করে জিনিসগুলো আমাদের সামনে বারবার আনা হচ্ছে। বারবার যখন আমরা একটা জিনিস দেখতে থাকি আস্তে আস্তে করে আমরা যেটা আমাদের ব্রেইন যেটা হয় ডিসেন্সিটাইজ হওয়া স্টার্ট করে। এটা আমরা বিভিন্ন থেরাপিতেও ইউজ করে থাকি, আমাদের সাইকোলজিতে, সাইকাট্রিতে, যে যখন কেউ কোনো কিছুতে ভয় পাচ্ছে আমরা তাকে এক্সপোজ করি, এক্সপোজ করতে করতে আস্তে আস্তে করে সেটা এসে ডিসেন্সিটাইজ হয়ে অভ্যস্ত হয়ে যায়, তখন তার এই খারাপ ফিলিংটা থাকে না। সো জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে, জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, যদি আমাদের ভেতরে লজ্জা থাকে তাহলে হুট করে একদিনে আমরা এই জীবনযাপনে বা এভাবে নিজেদেরকে প্রদর্শন করায় অভ্যস্ত হব না। বা অন্য যদি আমাদের সামনে হুট করে এভাবে নিজেকে প্রদর্শন করে, ওটা দেখেও আমাদের ভেতরে একটা লজ্জা চলে আসবে এবং আমরা ওই জায়গাটা থেকে সরে যাব বা তার সমালোচনা করব। এর চেয়ে কি আমাদের লজ্জা যদি ভেঙে দেওয়া যায়, সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা? সবচেয়ে বেস্ট ওয়ে, প্রতিনিয়ত আমি আপনাকে খুব অল্প 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 করে জিনিসটা দেখাতে থাকবো, এবং আস্তে আস্তে করে কখন যে আপনি ভালগার একটা জিনিস আপনার কাছে খুব নর্মাল মনে হবে আপনি এটা বুঝে উঠতে পারবেন না। এবং একটা সমাজ, একটা পরিবারকে ভেঙে দেওয়ার জন্য সবার প্রথম স্টেপটা হচ্ছে তার লজ্জা কেড়ে নেওয়া। একটা সমাজ বা একটা পরিবারে যখন আর কোনো লজ্জা থাকে না, তখন মানুষটার আর কোনো পিছুটান থাকে না, কোনো দ্বিধাবোধ থাকে না। সে তখন নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, শুধু নিজের ভালো থাকা, নিজের লোভ, নিজের লালসা, নিজের চাওয়া, নিজের পাওয়াটাকে ফোকাস করে। আজকের ভিডিওটাতে মেইনলি এই পয়েন্টগুলো নিয়ে কথা বলতে চাইছি, কিভাবে আমরা মেয়েদেরকে দিনের পর দিন সেক্সুয়ালি অবজেক্টিফাই করছি, কিন্তু এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই, এবং এটাকে আমরা কত সাধারণভাবে নিয়ে নিচ্ছি। এমনকি জিনিসটা আমরা এভাবে নিচ্ছি, এখন যদি আমাদেরকে বলা হয় কোনো মেয়েকে যে তুমি এই কাজটা কেন করছো, এটা না করলেও তো হয়, আমরা ভেবে নেই যে এটা আমাদের নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আসুন এই সব বিষয়কে আস্তে আস্তে করে একটু ভেঙে আমরা দেখি। সেক্সুয়াল অবজেক্টিফিকেশন জিনিসটা কি, এটার মানে কি, কেন এটা নিয়ে এত কথা বলছি? সেক্সুয়াল অবজেক্টিফিকেশন বলতে আমরা আসলে যেটা বুঝি, একটা মেয়েকে, বিশেষ করে মেয়েদেরকে তো এটা বেশি করা হয়, সো আমি আজকে মেয়েদের পার্টটাই বেশি হাইলাইট করব। একটা মেয়েকে একটা পুরুষের চোখের ক্ষুধা মেটানোর জন্য বা পুরুষের লালসা মেটানোর জন্য খুব আবেদনময়ী ভঙ্গিতে নিজেকে উপস্থাপন করতে হচ্ছে, এবং বলা যেতে পারে একটা বস্তু যেটাকে আমরা বিক্রি করতে চাই, বা যেটাকে আমরা আসলে মানুষের কাছে মানে প্রদর্শন করতে চাই, যেটা যাতে সে মানুষটা কিনে নেয় বা ওটার প্রতি সে আকর্ষিত হয়। আমরা ঠিক একটা মেয়ের শরীরকে এভাবে উপস্থাপন করছি, এটা বিভিন্ন ভাবে আমরা করছি। অলরেডি আমি বলেছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে এটা খুবই এভেলেবেল, অ্যাডভার্টাইজমেন্টে খুবই এভেলেবেল, বা আমরা যদি বলি আজকাল বিভিন্ন জায়গাতেও, ইভেন আমরা যদি বলি বিভিন্ন বিজনেস
মিটিং বলেন বা নেটওয়ার্কিং এর বাহানা দিয়েও বলেন, বিভিন্ন জায়গায় মেয়েদেরকে আমরা সেক্সুয়াল অবজেক্টিফিকেশনের একটা বস্তু বানিয়ে ফেলছি, কিন্তু আমরা কেউ এটা নিয়ে প্রশ্ন করছেন এবং আমাদের মাথাতেই এটা আসছে না যে এটা কি আদৌ এরকম কিছু হচ্ছে নাকি। তার মানে আমরা এতটা ইউজ টু যে একটা মেয়েকে আমরা বিচার করব তার ব্যক্তিত্বের গড়ন দিয়ে না, সে কি পছন্দ করে না পছন্দ করে, তার মন কি চাইছে এইটা দিয়ে না, আমরা একটা মেয়েকে বিচার করি তার শরীরের স্পেসিফিক একটা অঙ্গের গড়নটা কেমন, সে কি ওটা কি আমরা যে একটা ফেক একটা মেজারমেন্ট যেটাকে আমরা বলছি এটাই আইডিয়াল, ওইটা সে টাচ করতে পারছে নাকি। এবং যদি এটা সে টাচ করতে না পারে, বর্তমানে তো আরো আছে এআই, কোনো সমস্যা নাই, এআই এর মাধ্যমে আমরা মেয়েটাকে এত কৃত্রিম একটা রূপে নিয়ে আসছি যে কখনো কখনো হয়তো একজন মডেলের নিজেকেই নিজের ঈর্ষা হয় যখন সে বিলবোর্ডে দেখে, যখন সে নিজেকে একটা সোশ্যাল মিডিয়ার একটা পেজে দেখছে অথবা কোনো অ্যাডভার্টাইজমেন্টে দেখছে, তার হয়তো নিজেরই আফসোস হয় এত নিখুঁত আমি কেন হতে পারলাম না। এবং আমি যদি আরো প্রশ্ন তুলি, যে ভিডিও ক্লিপটা একটু আগে আপনাদেরকে দেখালাম এবং বলছিলাম যে 4-5 বছর আগেও তো আসলে আমাদের সমাজে এত বেশি খোলামেলা দৃষ্টিভঙ্গি আমাদের ছিল না, এত বেশি অভ্যস্ততা আমাদের ছিল না এবং আমাদের লজ্জা কেড়ে নেওয়া হচ্ছে। আমার প্রশ্নটা এখানে, একজন মেয়ে তার পছন্দ মতো পোশাক অবশ্যই পরতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে একটা মেয়েকে এটা তার ইনসিকিউরিটি থেকে পড়ছে যে না, অন্যদের সাথে আমাকে তাল মেলাতে হবে। এটার খুব কমন একটা এক্সাম্পল আমি যদি বলি, এই যে দেখেন যে ভিডিও ক্লিপটা দিলাম আমরা, এখানে সব নামি দামি স্বনামধন্য মানুষরা আসছে এবং ওনাদেরকে মোটামুটি কম বেশি আমাদের টিনেজ মেয়েরা বা উঠতি বয়সী মেয়েরা আইডল হিসেবে নিয়ে নিচ্ছে। এবং খুব কষ্টকর একটা জিনিস যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে, এখানে অনেক ট্যালেন্টেড মানুষ আছেন যারা অসম্ভব রকম বুদ্ধিদীপ্ত কাজ করেছেন এবং অলওয়েজ তারা হয়তো এখনো করে যাচ্ছেন, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন ছিল ধরা ওনাদের শরীরের দিকে, এটা কেউ লক্ষ্য করেছেন? স্পেসিফিক একটা পার্টকে কেন এভাবে হাইলাইট করতে হবে এবং একটা পাবলিক টিভিতে এটা এভাবে প্রচার করা হচ্ছে, ক্যামেরাটা এভাবে ধরা হচ্ছে যেখানে এই প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব অসম্ভব প্রশংসনীয় হতে পারে, অথবা ওনারা বিভিন্ন রকমের বুদ্ধিদীপ্ত কাজ করে যাচ্ছেন ওনাদের শুধুমাত্র শরীরের সৌন্দর্য প্রকাশ বাদেও। কিন্তু আমরা আসলে এই মানুষগুলোকে কিভাবে উপস্থাপন করছি এবং আমরা কেন তাহলে এটাকে এত স্বাভাবিক ধরে নিচ্ছি যে ক্যামেরার অ্যাঙ্গেল একটা মেয়ের বডির দিকে এভাবে ধরা যেতেই পারে। আরো যদি বলি, যেটা বলছিলাম যে একটা উঠতি বয়সী বা একটা টিনেজের একটা মেয়ে যখন এভাবে দেখছে যে ওকে ফাইন, ওনারা আমার আইডল এবং ওনাদেরকে ওনাদের মতো আমি যদি হতে চাই, আমার নিজেকেও এভাবে গড়ে তুলতে হবে, আমার শরীরটাকে এভাবে সুন্দর করতে হবে এবং ঠিক ওই মেজারমেন্টটাতে গেলে আমিও সুন্দর হব। এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই যে মেয়েগুলো আস্তে আস্তে একটা আইডলকে ধরে রাখছে, যে একটা ফেক আইডল একটা মেজারমেন্টকে, যে আমাকেও নিজে কিভাবে প্রদর্শন করতে হবে, আমার বয়ফ্রেন্ডের কাছে, আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডদের গ্রুপের কাছে আমার নিজেকে এভাবে উপস্থাপন করতে হবে। যদি আমি এভাবে উপস্থাপন করতে না পারি, তাহলে আমি তো এত বেশি ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়াতে আমি লাইক পাবো না, বা আমি এত কমেন্ট পাবো না, বা আমি এরকম ফেমাস হতে পারবো না, বা আমি কোনো হাইপ ক্রিয়েট করতে পারবো না। আর কে না চায় আসলে বর্তমান যুগে, বা এই উঠতি বয়সী একটা বাচ্চা অবশ্যই চাইবে যে সেও একটু প্রশংসা পাক, সেন্টার অফ অ্যাটেনশন পেয়ে যাক। সো অনেক ক্ষেত্রে আমরা আসলে বুঝতেও পারছি না যে আমরা নিজের অজান্তে অ্যাকচুয়ালি নিজেদেরকে কিভাবে সেক্সুয়ালি অবজেক্টিফাই করে ফেলছি, এবং অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা নিজের অজান্তে নিজেদেরকে এটা করছি, পুরুষরা যে এখন আমাদেরকে বাধ্য করছে এরকমও আর থাকছে না। এবং আপনাদের সাথে সমাজেরই আরেকটা চিত্র যদি আমি একটু তুলে ধরতে চাই, সেদিন কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম বসুন্ধরার কাছাকাছি, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার কাছাকাছি, এবং ওখানে যেহেতু অনেকগুলো ভার্সিটি আছে এবং ওখানে অনেকেই থাকেও ভার্সিটির কাছে থাকার জন্য, সো রেস্টুরেন্ট গুলোতে দেখা যায় যে এরকম ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের অনেক ভিড় থাকে। সো ওরকমই আমরা ফ্যামিলিগত ভাবে গিয়েছিলাম। সো আমরা একটা টেবিলে বসেছি, হঠাৎ করে একটা টেবিলে খুব পাশে আমাদের বসা কনভারসেশন কানে আসা স্টার্ট করলো। আমি কাউকে অপমানিত করার জন্য না, কিন্তু আমি যে সিনারিওটা বোঝানোর জন্য আপনাদের সামনে একটু ডিসক্রাইব করছি। সিনারিওটা ছিল এরকম, যিনি আপুটা ছিলেন, আপু যথেষ্ট খোলামেলা পোশাকই পরেছেন, তার সামনের অংশ বেশ এক্সপোজ ছিল এবং তার উনি হাতা কাটা একটা ড্রেস পরেছেন, অ্যাবসলিউটলি ওকে। আমি এখানে আপুটার ড্রেস আপ নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাইছি না, এটা সম্পূর্ণ আপুটার স্বাধীনতা, উনি ওনার মতো করে পড়তে পারেন। কিন্তু প্রবলেমটা হলো তখনই যখন ওনার সাথে আসা বন্ধুটি আরেক টেবিলের আরেকজন আপুর দিকে তাকাচ্ছিলেন, যার ড্রেস আপ কিনা ঠিকই ওই আপুটার মতোই ছিল, কিন্তু আপুটার কোয়েশ্চেন হচ্ছে, তুমি কেন বারবার ওই টেবিলের দিকে তাকাচ্ছ, তোমার কি প্রয়োজন ওই টেবিলের দিকে তাকানোর?
এবং ভাইয়াটি বলছে যে আমি কোথায় ওখানে বারবার তাকাচ্ছি, আমি জাস্ট একবার তাকিয়েছি, দ্যাটস ইট, এবং তুমি এত ইনসিকিউর কেন ফিল করছো? এবং এক কথা দু কথা হতে হতে যে কথাগুলো শুধু আমাদের টেবিলে আমাদের কানে আসছিল, একটা সময় পুরো রেস্টুরেন্টে এটা একটা সিন ক্রিয়েট হয়ে গেল, প্রচন্ড চিৎকার চেঁচামেচি, এবং একটা পর্যায়ে একজন আরেকজনের গায়ে ঠাস করে কোপ ছুঁড়ে মারলো, আরেকজন উঠে এসে থাপ্পড় দিল, এবং তারপর তার সিন ক্রিয়েট করে চলে গেল। আমার কথাটা এখানে আসছে, দেখুন, যখন আমি এই পোশাকটাতে বেশ স্বচ্ছন্দ বোধ করছি, অন্যভাবে আরেকজন এই পোশাকটাতে স্বচ্ছন্দ বোধ করবেন, এবং আমার কি আসলে তখন ইনসিকিউর ফিল করা উচিত আমার পার্টনার যদি অন্য কারো দিকে তাকায়? কারণ আমি যখন এভাবে ড্রেস পরে যাচ্ছি, হ্যাঁ ডেফিনেটলি আমি আমার মনের ইচ্ছা মতো স্বাধীন মতো ড্রেস পরতে পারি, কিন্তু আমাকে তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে এটা একটা ছেলেকে আসলে সিডিউস করে। এখানে ওভারঅল সিনারিওটা আমরা যদি এক্সপ্লোর করি, ডেফিনেটলি এখানে হাই ভ্যালু লো ভ্যালু ম্যানের একটা প্রশ্ন আসে। এখানে হাই ভ্যালু ম্যান তারাই যারা তাদের শর্ট টাইম যে টেম্পটেশনটা এটা কন্ট্রোল করতে পারে, এবং অনেক ক্ষেত্রে ছেলেদের ব্রেইনটা এভাবেই তৈরি থাকে, এভাবেই তাদের ওয়্যারিংটা কাজ করে, যে যখন তার পাশ দিয়ে কোনো মেয়ে যাবে সে চট করে তাকিয়ে ফেলবে, এবং ছেলেরা অ্যাকচুয়ালি সিডিউস হয়ে যায়, তাদের কিছু করার নাই। এবং এই কারণে শুরুতেই আমি এই জিনিসটা বলেছি যে আমরা কি একটা পুরুষের চোখের ক্ষুধা মেটাচ্ছি, আমরা তাদের লালসার শিকার হয়ে যাচ্ছি, এবং আমরা হয়তো নিজের অজান্তেই নিজেকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করে ফেলছি, যেটা আমরা বুঝতেও পারছি না। ডেফিনেটলি একটা পুরুষের দায়িত্ব নিজের টেম্পটেশন কন্ট্রোল করা, নিজেকে অবশ্যই তার কন্ট্রোল করতে হবে, বাট আমাদেরও তো আসলে কিছু ক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত যে আমি যে ড্রেসটা পরছি, ডেফিনেটলি আমার ড্রেস, এটা আমার স্বাধীনতা, আমি অবশ্যই আমার মন মতো পরতে পারবো। ঠিক একইভাবে আরেকটা মেয়েও তো তার স্বাধীনতা অনুযায়ী এই ড্রেসটা এভাবে পরবে, এবং আমার পার্টনারের ব্রেইনটাও তো এভাবেই ওয়্যারিং করা, এবং সে তো আসলে তাকাবেই। সো আমি কেন ইনসিকিউর ফিল করব আমার পার্টনারের প্রতি যদি আমার কমপ্লিট ট্রাস্ট থাকে? এবং আরেকটা ব্যাপার যেটা, অনেক সময় আমার পার্টনার হয়তো তাকালো, বাট সে হয়তো ওভাবে সিরিয়াস হলো না, কিন্তু আমি কেন এত ট্রিগার হয়ে যাব যে আমার পার্টনার কেন অন্য মেয়ের দিকে তাকাচ্ছে, কেন ওই মেয়েগুলো এত বেশি খোলামেলা ড্রেস পরছে, কেন ওই মেয়েগুলো নিজেদেরকে ঢেকে রাখছে না? আমি যখন এভাবে একটা ড্রেস আপ করতে পারি, স্বাভাবিকভাবে অন্য একটা মেয়েও এরকম ড্রেস আপ করতে পারে, এবং আমার পার্টনার অন্য মেয়ের দিকে তাকাতেই পারে, কারণ আমার দিকেও অন্য ছেলেরা তাকাচ্ছে। সো অনেক ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে আমি এখানে জাজমেন্টাল একটা ভিউ দিচ্ছি, বাট এটা জাজমেন্টাল ভিউ না, আমি জাস্ট একটা পয়েন্ট তুলে ধরছি। এবং ডেফিনেটলি যারা লো ভ্যালু ম্যান, একটা জিনিসকে আমাদের সমাজকে এখনো অনেক বেশি হাই ভ্যালু ম্যান তৈরি করতে পারছে, আমাদের চারপাশে কে অনেক বেশি হাই ভ্যালু ওমেন এখনো তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি মেয়েরাও যেমন আস্তে আস্তে আমাদের ভ্যালুর দিক থেকে অনেক বেশি নিচে নেমে যাচ্ছি, ছেলেরাও অনেক বেশি তাদের ভ্যালুর দিক থেকে নিচে। আমরা ভাবি যে ছেলেরাই হয়তো অনেক বেশি লো ভ্যালুতে থাকে, না, মেয়েরাও থাকে। কিভাবে থাকে? একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, বেশিরভাগ সময়ে ডেফিনেটলি একটা মেয়ে তার ইচ্ছা মতো ড্রেস পরতে পারে, কিন্তু কোয়েশ্চেনটা ওখানে, সে কি ইনসিকিউরিটি থেকে পড়ছে, নাকি সে এটা তার মনের ইচ্ছা এবং উইদাউট এনি ইনসিকিউরিটি সে জাস্ট সিম্পলি এটা পরে যাচ্ছে? একটু আগে আমি যে একটা পয়েন্ট তুলে ধরছিলাম, যুক্ত বয়সী টিনরা বা অনেক সময় টিনেজাররা যেটা করে যে সে একটা গ্রুপের অ্যাটেনশন পেতে বা একটা সার্টেন একটা হাইপ মেনটেন করতে অথবা স্ট্যাটাস কিউ মেনটেন করার জন্য সে নিজেকে এক্সপোজ করতে থাকে আস্তে আস্তে করে, এবং সে প্রচন্ড রকম আবেদনময় ভঙ্গিতে ইনস্টাতে ছবি পোস্ট করে। এবং অনেক ক্ষেত্রেই আমরা যদি দেখি ইনস্টাগ্রামের যে ছবিগুলো বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা মেয়েরা অনেক সময় যে ছবিগুলো পোস্ট করি, অনেক বেশি নিজেদেরকে এক্সপোজ করে পোস্ট করছি, এবং আমরা এই জিনিসটা জানি যে একটা ছেলে ওই ছবিটা দেখলে অবশ্যই সিরিয়াস হবে, বাট স্টিল আমরা বলছি এটা আমার স্বাধীনতা, আমি এটা করব, অবশ্যই এটা আমার স্বাধীনতা, এটা আমি করব। কিন্তু আমাকে তো এটাও মাথায় রাখতে হবে, আমি যখন এই ছবিগুলো এভাবে পোস্ট করছি, যদি আমি এটা আমার ইনসিকিউরিটি থেকে করি, বা আমি যেহেতু এটা একটা ছেলেকে চেস করার জন্য করি, কোন ধরনের ছেলেরা অ্যাকচুয়ালি আমার দিকে অ্যাট্রাক্টেড হবে? ডেফিনেটলি একটা লো ভ্যালু ম্যানই আমার দিকে অ্যাট্রাক্টেড হবে, যারা কিনা বিশ্বাস করে যে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হতে দোষ কি তাতে, অথবা আরেকটা গান যে কথাটা আমার মাথায় আসছে না, বাসন্তী রং শাড়ি পরে ললনারা মেলায় যায় রে, তারপরে কি, তারপর রেহাই নাই রে, সামথিং এরকম একটা লাইন এরকম ছিল যেটা আমার মাথায় আসতেছে না। সো যেসব ছেলেরা ছোটবেলা থেকে আসলে এই লাইনগুলাতে অভ্যস্ত, চিন্তা করে দেখেন, ললনাদের রেহাই নাই রে। সো আমাদের ছেলেদেরকে আমরা শিখাচ্ছি কি? এবং তার উপরে আমরা আমাদের মেয়েরা অনেক সময় নিজেদের ইনসিকিউরিটি থেকে নিজেদেরকে খুব আবেদনময়ী ভঙ্গিতে আমরা পোস্ট করছি আমাদের ছবিগুলো। সো আমাদের প্রতি একটা তো শ্যালো মেন্টালিটির একটা ছেলেই অ্যাট্রাক্টেড হবে। সো আমি যখন আমার ইনসিকিউরিটি থেকে একটা শ্যালো মেন্টালিটির একটা ছেলেকে অ্যাট্রাক্ট করছি, সো ডেফিনেটলি
আমার চেয়ে অ্যাট্রাকটিভ বডি নিয়ে আরেকজন হাজির হবে, আমার চেয়ে আরো আবেদনময়ী ছবি নিয়ে, আমার চেয়ে আরো আবেদনময়ী পোজ নিয়ে আরেকজন উপস্থিত হবে আমার পার্টনারের সামনে, এবং তার শ্যালো মেন্টালিটির কারণে সে খুব দ্রুত আমার থেকে আরেকজনের কাছে চলে যাবে অ্যাট্রাক্টেড হয়ে। সো এইটার আসলে শেষ কোথায়? এবং যখন আমরা নিজেদেরকে এত বেশি সেক্সুয়ালি অবজেক্টিফাই করে ফেলছি, আমরা কি বুঝতে পারছি এটার ফলাফলটা কি আসে? আমরা মেয়েরা অবশ্যই প্রচন্ড রকম ভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হই, আমরা সেক্সুয়ালি হ্যারাস হই প্রতিনিয়ত, আমরা সেক্সুয়াল ভায়োলেন্সের মুখোমুখি হয়ে যাই কন্টিনিউয়াসলি। আমাদের কাছে মানে আমরা খবরের পত্রিকায় দেখি রেপ হচ্ছে, ইভেন আজকাল ছোট বাচ্চারা পর্যন্ত এখান থেকে মুক্তি পাচ্ছে না। সো আমরা মেয়েরা যত বেশি এরকম এক্সপোজ ড্রেসে একটা পুরুষ মানুষকে অভ্যস্ত করছি, আমরা যত বেশি আমাদের চারপাশে এই গানগুলো দিয়ে আমরা অভ্যস্ত করছি, আমরা কিভাবে চিন্তা করি যে একটা হাই ভ্যালু ম্যান আমার প্রতি অ্যাট্রাক্টেড হবে বা একটা হাই ভ্যালু ম্যান আমার দিকে আসবে? আমি যখন নিজের ইনসিকিউরিটি নিজেই ডিল করতে পারছি না, এবং একটা মেয়ের ভিতরে আসলে ইনসিকিউরিটি আসবে না কেন যখন সে আসলে নিজেকে খুব মডেস্ট একটা ড্রেস পরে সে চলছে, খুব মডেস্ট ওয়েতে সে চলাফেরা করছে। আমরা কমনলি তাদেরকে ভার্সিটিতে বা স্কুলে কি কি নাম দিই? আমরা তাদেরকে নাম দিই খালাম্মা, আমরা তাদেরকে বলে থাকি বেহেনজি, আমরা তাদেরকে বলে থাকি তুমি তো আম্মা। সো একটা মেয়ে যখন দেখছে যে তার ভার্সিটিতেই একটা মেয়ে খুব খোলামেলা ড্রেস আপ করছে এবং তার ভেতরটা খুব শ্যালো, কিন্তু সে খুবই ইনসিকিউর, যে কিনা কন্টিনিউয়াসলি তার বডি নিয়ে প্রচন্ড রকম ভাবে কন্টিনিউয়াস একটা ডাউটের ভিতর দিয়ে যাচ্ছে, ওই মেয়েটাকে সবাই মাথায় তুলে রাখছে এবং সবাই তাকে ঘিরে থাকছে। আরেকটা মেয়ে যে কিনা তার পার্সোনালিটি অ্যামেজিং, যে কিনা প্রচন্ড রকম বুদ্ধিদীপ্ত, পড়াশোনায় বলেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে বলেন, কিন্তু সে শুধুমাত্র মডেস্ট ড্রেস আপ করার কারণে তাকে এইরকম ভাবে বুলি করা হচ্ছে। ওই মেয়েটা আসলে কতটুকু সময় তার কনফিডেন্স ধরে রাখতে পারবে? কারণ পিয়ার প্রেশার বা স্টেটাস কিউ তো একটা টার্ম যেটা কিনা একটা মেয়ের জন্য, উঠতি বয়সী বা একটা ভার্সিটি পড়ুয়া মেয়ের জন্য আসলে ইম্পর্টেন্ট, এটা তো আমরা ডিনাই করতে পারি না। এবং আরো আমরা যেটা বলছি, যাদেরকে আমরা আসলে মডেল হিসেবে বা আইডল হিসেবে আমাদের লাইফে আনছি, ওনারাও আসলে নিজেদেরকে কিভাবে এক্সপ্রেস করছে। সো একটা মেয়ে কিভাবে ওই ফ্লোটার এগেনস্টে গিয়ে নিজেকে দাঁড়াবে? এবং আমরা কেউ এটা নিয়ে কোনো কথা বলছি না, বরং অনেক সময় আমি যদি বলি যে হলিউডেও বা বাহিরের কান্ট্রিতেও যে মডেলগুলোকে আমরা আমাদের নিজেদের আইডল বা মডেল হিসেবে আনছি, কার্ডি বি একটা নাম হতে পারে, বা আরো অনেক মডেল আছে যাদেরকে আমরা যদি বলি, তারা হয়তো এটাকে বলে যে এটা আমার স্বাধীনতা, আমি আমার নিজের শরীরকে যেভাবে ইচ্ছা প্রদর্শন করব। কারণ কি? কারণ একটা সময় প্রচন্ড টাকার কষ্টে ছিলাম, আমি প্রচন্ড রকম ডোমেস্টিক ভায়োলেন্স বা আমি প্রচন্ড রকম অ্যাবিউজের শিকার হয়েছি, বাট যেই মুহূর্তে আমি মানে স্ট্রিপার হয়ে গেলাম, সেই মুহূর্তে আমার টাকার কোনো কষ্ট নাই। আমি এখন বিভিন্ন রকম ভাবে ব্যবসা করতে পারছি। কি ব্যবসা করছি সেটা আমরা কেউ বলছি না। আমার আগের এপিসোডে আমি এই জায়গাটা বলেছি, ইনডিরেক্ট প্রস্টিটিউশন প্রচন্ড রকম ভাবে মারাত্মক মহামারী আকারে আমাদের বাংলাদেশেও চলে আসে, বাট আমরা এটা বুঝতে পারছি না। কারণ আমরা জাস্ট আমার ঘরে না আসলেই হলো, কিন্তু আমার ঘরটা যখন ভেঙে যায় তখন আমার হাহাকার তৈরি হয়ে যায় যে কি হলো, এই সমাজ এত নোংরা। সো আমরা দেখছি কি, যে যখন একটা মেয়ে আসলে নিজের বডিকে এক্সপোজ করছে, আবেদনময়ী ভঙ্গিতে সবার সামনে নিয়ে আসছে, এবং এই যে নিজেকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করে সে হিউজ অ্যামাউন্টের টাকা উপার্জন করতে পারছে এবং সে একটা ল্যাভিশ লাইফের দিকে চলে যাচ্ছে কোনো রকম পরিশ্রম ছাড়া, তখন তো সে নিজেকে উদ্যোক্তা হিসেবে এটাই বলবে। এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই শো গুলাতে অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল একটা বডি বা একটা ক্রাউড থাকতো, ওখানে এখন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে একজন প্রস্টিটিউটকে বা একজন পর্ন স্টারকে, এবং তাকে উদ্যোক্তা হিসেবে খুব হাইলি অ্যাপ্রিসিয়েশন দেওয়া হচ্ছে। আমার কাছে প্রশ্ন এটাই, যখন এই মানুষগুলো বিভিন্ন ইন্টেলেকচুয়াল বডিতে বা ইন্টেলেকচুয়াল ক্রাউডে জাস্ট বিকজ অফ দেয়ার মানে হাই ইনকাম তারা এত বেশি হাই অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, কেন আমাদের যে তরুণ সমাজ পরিশ্রম করবে, পড়াশোনা করবে, নিজেদের মডেস্টি ধরে রাখার প্রতি তারা ওই অনুপ্রেরণা পাবে? আমরা কোন দিক থেকে তাদেরকে আসলে অনুপ্রেরণা দিচ্ছি? কারণ আমি যে কথাটা বলে শুরু করেছি, আমরা প্রতিনিয়ত সফট পর্ন দেখছি, বাট স্টিল আমাদের কারো কোনো রকম ভাবে কোনো মানে মাথা ব্যথা নেই। আমাদের কাছে মনে হচ্ছে এটাই নর্মাল। আমরা আমাদের সন্তানকে চোখের সামনে, আমাদের সন্তানকে পাশে বসিয়ে নিয়ে আমরা খুব নর্মাল ভাবে বিভিন্ন সিন দেখে যাচ্ছি, সিনেমা হোক মিউজিক ভিডিও হোক, আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটাই নর্মাল। এবং বাংলাদেশেও বর্তমানে ভালগারিটি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, আমরা সবাই চুপ, এটাই নর্মাল। এবং যারাও আমরা কথা বলতে যাচ্ছি তাদেরকে প্রচন্ড রকম ভাবে বলা হচ্ছে
তুমি মিসোজেনিস্টিক বা তুমি হচ্ছে প্রচন্ড রকম জাজমেন্টাল, বাট আমরা এটা দেখতে পাচ্ছি না যে এটার ফলাফল বা ভবিষ্যৎটা আসলে কি হবে। ফলাফল বা ভবিষ্যৎটা কি হবে, একটু আগে আমি যেটা বলছিলাম, একটু যেটা যে লো ভ্যালু ম্যান ক্রিয়েট করছি এবং প্রচন্ড রকম ভাবে সেক্সুয়াল ভায়োলেন্সের পরিমাণ বেড়ে যাচ্ছে বা রেপ হ্যারাসমেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট বর্তমানে তো আমরা বাচ্চাদেরকে আমরা সেক্সুয়ালি অবজেক্টিফাই করি। কিভাবে করি? আমরা কি এটা খেয়াল করি, একটা ছোট বাচ্চা যে কিনা এখনো স্কুলে ভর্তি হয়নি, লাল রঙের বা মেরুন কালারের কড়া একটা লিপস্টিক পরিয়ে, হাই হিল পরিয়ে, শরীরটা এক্সপোজ করে, ওই ছোট্ট শরীর কিভাবে আমরা এক্সপোজ করি, তা ওটার ভেতরেও আমাদেরকে একটা যৌন আবেদন নিয়ে আসতে হবে, সেটা নিয়ে এসে আমরা এক্সপোজ করছি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে। বাবা মারাই এটা আমরা করছি এবং করার পরে বর্তমানে আমাদের কোনো ধারণা নেই কি পরিমাণ পেডোফিলিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। পেডোফিলিয়া কি জিনিসটা? যেটা হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে যৌন চাহিদা মেটানো। বাচ্চাদের এই যে বিলো 7 এই এইজের বাচ্চাদের পর্ন পর্যন্ত এখন পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে? কারণ আমরা নিজের অজান্তে আমাদের বাচ্চাদেরকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করে ফেলছি। এবং আমি যদি আরো বলি, একটা ছেলে যখন কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়াতে বলেন, টিভি খুললেই বলেন, রাস্তাতে গেলেই বলেন, ওপেনলি তার চোখের ক্ষুধা মেটাতে পারছে বা তার লালসাটা মেটাতে পারছে, সো সে যখন বাসায় এসে তার স্ত্রীকে দেখছে সারাদিন ক্লান্ত বিধ্বস্ত, 2 সন্তানের মা, শরীরের যত্ন নিতে পারছে না, বা ওই রান্নার ঘ্রাণ তার শরীরে, বা সারাদিন পরিশ্রম করে সে অফিস থেকে ফিরছে, বাচ্চা সামলে সে যখন আসছে, তার গায়ে হয়তো বাচ্চার ওই গন্ধটা, হাজবেন্ড তো অ্যাট্রাক্টেড ফিল করবে না, কারণ সে তো অলরেডি স্টিমুলেটেড হয়ে আসছে বাহির থেকে, অনবরত সে স্টিমুলেশন পাচ্ছে বাহিরে। ওয়াইফকে তখন সে, তার প্রয়োজন মনে হয় না যে তার কাছের কেউ, ওয়াইফকে তখন সে ভাবছে কি যে ওয়াইফের অল্টারনেটিভ কি হতে পারে? পর্নোগ্রাফি। ওয়াইফের অল্টারনেটিভ কি হতে পারে? আচ্ছা আমি পর্ন দেখি না, আমি একটু ভালো, আমি হাই ভ্যালু ম্যান হওয়ার চেষ্টা করছি, সো আমি মিউজিক ভিডিও দেখি। ওয়াইফকে আমার প্রয়োজন হয় না, সো আমি কি করি, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে যারা এরকম যৌন আবেদনময়ী ছবিগুলো দিয়ে রাখছে তাদেরকে আমি মাঝরাতে হাই হ্যালো পাঠাচ্ছি এবং তারাও খুব সুন্দর আমার সাথে হাই হ্যালো রিপ্লাই দিচ্ছে এবং তাদেরকে নিয়ে আমি জাস্ট একটু মজা নেওয়ার জন্য হয়তো ঘুরতে চলে যাচ্ছি। এবং অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে, ভার্সিটি পড়ুয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের 2-3 মেয়ে মিলে মধ্যবয়স্ক একজন পুরুষের সাথে ঘুরতে চলে যাচ্ছে এবং তখন যদি তার ওয়াইফ তাকে প্রশ্ন করে যে এই মেয়েগুলো তোমার সাথে কি করছে, তারা বলছে যে ওরা আমার ফ্রেন্ড, এবং মেয়েগুলো বলছে যে হ্যাঁ উনি আমার ফ্রেন্ড। কিভাবে তিনজন ভার্সিটি পড়ুয়া মেয়ে বা 5-6জন ভার্সিটি পড়ুয়ার মেয়ে বন্ধু হতে পারে একজন মধ্যবয়স্ক পুরুষ? এবং যে পুরুষ মানুষটার ঘরে খুব সুন্দর একটা পরিবার আছে এবং সে তার স্ত্রীর কোনো যত্ন নিচ্ছে না, স্ত্রীকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে, স্ত্রীকে সে কথা শোনাচ্ছে তোমার শরীর নষ্ট হয়ে গিয়েছে, তোমাকে এখন আমার ভালো লাগে না, কারণ তার স্ত্রীর চেয়েও সে আরো বেশি সে অপশন তো পাচ্ছে। সে সেক্সুয়াল অবজেক্টিফাই করা মেয়েদেরকে তো সে পাচ্ছে চোখের সামনে, হাতের কাছে, সে কেন যাবে না? আমাদের সমাজ ভেঙে যাচ্ছে কেন? কারণ আমাদের পরিবার ভেঙে যাচ্ছে, এবং যখন আমাদের পরিবার ভেঙে যাবে আমাদের সমাজ তো ভাঙবেই। এবং আমরা যেটা ভাবছি যে ওকে ফাইন, আমি আমার নিজের ইচ্ছা মতো, খুশি মতো, স্বাধীনতা মানে পছন্দ মতো ড্রেস পরবই, এটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু কোয়েশ্চেনটা ওখানে, এটা কি আসলে ফিমেল এম্পাওয়ারমেন্ট? আমরা কি এটা ভাবছি যে উইমেন এম্পাওয়ারমেন্ট এভাবে আসছে, আমি আমার ইচ্ছা মতো শরীর প্রদর্শন করাটা? যদি এরকমই হয় তাহলে একটা মেয়ে যখন তার মডেস্ট একটা ড্রেস আপ করে সে কোনো হাই অ্যাচিভমেন্ট নিয়ে আসছে, আমরা তো তাকে তখন উইমেন এম্পাওয়ারমেন্টটা সহজে দিতে পারি না। আমাদের ভেতরে অবশ্যই একটা ধাক্কা লাগে এবং এটা নিয়ে হিউজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো আসে না, বাট খুব নেগেটিভ ওয়েতে, খুব হার্শ ওয়েতে আমরা ক্রিটিসাইজ করি, আমরা মজা নিই। এই কথাগুলো অবশ্যই আমরা ফেরাতে পারবো না। কারণ কি, যেহেতু আমি একজন মেয়ে, আমি খুব ভালো মতো জানি একটা উইমেন সোসাইটি কেমন হয় এবং এখানে কি রকম আলোচনা চলে। এবং আরো জিনিসটা যেটা আমি অবশ্যই কিন্তু বলছি না যে সব মেয়েরাই এরকম ইনসিকিউর, আমি অনেক আত্মবিশ্বাসী মেয়েকে জানি এবং আমি অনেক আত্মবিশ্বাসী আপুদেরকেও জানি যারা প্রচন্ড রকম হাই অ্যাচিভার এবং তারা উইদাউট এনি মানে সেলফ ডাউট তারা নিজেদেরকে ক্যারি করতে পারে যে কোনো গেট আপে। এটা তাদের স্বাধীনতা এবং তাদের প্রতি আমার এখানে কোনো কথা না। আমার কথাটা সেখানে যেখানে আমরা ইনসিকিউরিটি থেকে নিজেদেরকে অবজেক্ট হিসেবে প্রদর্শন করছি, একটা বস্তু, যৌন চাহিদার একটা বস্তু হিসেবে নিজেকে প্রদর্শন করছি, কিন্তু আমরা এর ক্ষতিকর দিকগুলো দেখছি না। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, যখন আমাদের হাজবেন্ডরা দেখা যাচ্ছে এই যে বাইরে বিভিন্ন রকম ভাবে নিজেদেরকে ব্যস্ত রাখছে, পর্নোগ্রাফি দেখে নিজেদেরকে ব্যস্ত রাখছে, সো যেটা হয় যে আমাদের ধীরে ধীরে নিজেদের মেয়েদের ভিতরে বডি নিয়ে ইনসিকিউরিটি চলে আসে। অনেক ক্ষেত্রে উঠতি বয়সী মেয়েদের মধ্যেও এটা আসছে, বডি ইনসিকিউরিটি আসছে, ইটিং ডিসঅর্ডার আসছে, বডি ডিসমরফিয়া আসছে, এংজাইটি আসছে, সোশ্যাল এংজাইটি আসছে, ডিপ্রেশন আসছে, এবং সেটা থেকে আমাদের যে বর্তমান যাদের বয়স 30-40 বা তাদের ঊর্ধ্ব যা মহিলারা আছেন এবং ফ্যামিলিতে এভাবে হাজবেন্ডের কাছ থেকে বডি শেমিং হচ্ছেন বা বডি শেম হয়ে যাচ্ছে,
তারাও কিন্তু এই ডিপ্রেশন বা এই সোশ্যাল এংজাইটি বা বডি ডিসমরফিয়া বা ইটিং ডিসঅর্ডার থেকে দূরে থাকছেন না। এবং অসংখ্য মহিলাদের সাথে বা অসংখ্য আপুদের সাথে বা উঠতি বয়সী টিনেজারদের সাথে আমার কথা হয় এবং তাদেরকে আমাদের বসতে হয়, এবং আমার কলিগরাও দেখেন এবং তাদের সাথেও তাদের এই অভিজ্ঞতাগুলো তারা শেয়ার করছেন যে বর্তমান সমাজ আসলে কোন দিকে যাচ্ছে, কিন্তু আমরা কেউ এটা নিয়ে কথা বলতে নারাজ। এবং আরেকটা জিনিস, অনেক ক্ষেত্রে ছেলেদের মাথায় যেটা কাজ করে যে ফাইন, একটা মেয়েকে ভালোবাসার জন্য আসলে কি দরকার, আমি তো একটা মেয়েকে ভালোবাসার জন্য প্রচন্ড রকম ভাবে গিফট দিচ্ছি, কারণ ওরা এটা পেলেই খুশি হয়ে যাচ্ছে, ওদেরকে আমি টাকা দিচ্ছি, ওদের পছন্দ মতো একটা ল্যাভিশ লাইফ আমি দিচ্ছি, এরপরে একটা মেয়ের আর কি পছন্দ হতে পারে। কিন্তু আমরা ছেলেরা এটা খেয়াল করছি না যে দিনের পর দিন আমি আমার পছন্দের মানুষটাকে, আমার স্ত্রীকে আমি কি পরিমাণ অবহেলা করছি, আমি তার শরীরটাকে কি পরিমাণ তুলনা করছি অন্য মেয়েদের সাথে। অহরহ আমরা ছেলেরা যে কাজটা করি, একটা সুন্দর একটা এআই দিয়ে তৈরি করা একটা ফিমেল বডি অথবা একটা মডেলের একটা বডি, ওই ছবিটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের ওয়াইফকে, তুমি ওর মতো হওয়ার চেষ্টা করো। আমরা যে আমার পার্টনারকে কি পরিমাণ ডিমিন করলাম বা কি পরিমাণ অপমান করলাম, এই জিনিসটার ন্যূনতম ধারণা আমরা রাখি না। কারণ আমাদের কাছে যেটা মনে হয়, আমি তো টাকা পয়সা দিচ্ছি, আমি তো সবকিছু দিচ্ছি, সো ওর আর এটা নিয়ে প্রশ্ন কি থাকবে, সো আমি যেরকম চাচ্ছি ও তো একটু এরকম হইতেই পারে। আমরা খেয়াল করি না যে মেয়েটা আসলে টাকা পয়সা বা এই ল্যাভিশ লাইফ বা এই লাক্সারি দিয়ে আসলে অ্যাট্রাক্টেড হয়, সেও তো অ্যাকচুয়ালি শ্যালো মেন্টালিটি হবে, এবং সে তো তারই চাহিদা, টাকা পয়সার চাহিদা আমি যখন পূরণ করে ফেলবো, আমার যখন হায়েস্ট লেভেল চলে আসবে, সে তো তখন অন্য আরেকজনের দিকে যাবে। কারণ ডেফিনেটলি তার তো ওই জায়গাটাতে কোনো লজ্জা নেই, সে তো নিজেকে আসলে অবজেক্টিফাই করেই ফেলছে, এবং এটাই তার কাছে স্বাধীনতা। সে যত নিজেকে অবজেক্টিফাই করছে, সে বুঝতে পারছে সে তত বেশি ভালো একটা লাইফ লিড করতে পারছে, কেন সে আমার কাছে থাকবে দিনের পর দিন। সো এই পয়েন্টগুলো যখন আমরা আসলে খুব ডিপ ভাবে চিন্তা করি, আমরা যখন সমাজের আসলে এই ঠুনকো যে ভাবমূর্তিটা বা ইমেজটা এটা ভেঙে ফেলে আমরা যখন ভেতরের দিকে যাই, আমরা আসলে বুঝতে পারি যে আমরা কোথায় চলে যাচ্ছি। এবং যে কথাটা আমি এই নিয়ে দুবার বলে আজকে এখন তিনবার বলছি, যখন আসলে আমার নিজের হাতটা পড়ে আগুনে, তখন আমি বুঝতে পারি যে আসলে আমি কি পরিমাণ আমার সমাজের অধপতন হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট এটা ইউটিউবে একটা র্যান্ডম ভিডিও হিসেবে শুনছি, তারপরে বন্ধ করে দিচ্ছি বা স্ক্রল করে চলে যাচ্ছি, আসলে ততক্ষণ পর্যন্ত এটা ম্যাটার করে না। আমরা শুধু বলি, ও বাবা, সমাজে আসলেই এগুলা হতে পারে বা এগুলা হচ্ছে, বা এই মহিলা মনে হয় বানিয়ে বানিয়ে বলছে। কিন্তু যেটা বললাম, আগুনে যখন হাত পড়ে এবং যার পড়ে, সে বুঝতে পারছে যে আসলে আমরা কোথায় নিয়ে যাচ্ছি নিজেদেরকে। এবং আমাদের বাবা মাদের আসলে এখন চিন্তা করা উচিত, আমি আমার মেয়েটাকে কতটুকু সেক্সুয়ালি অবজেক্টিফাই করতে দিব নিজেকে, নাকি আমি আমার মেয়েটাকে বলবো যে মা, তোমার মূল্যবোধটা অনেক বেশি প্রয়োজন, তোমার ব্যক্তিত্বের গড়নটা সুন্দর করো মা, এটা বেশি প্রয়োজন। কারণ তুমি কতদিন নিজেকে নিজে সেক্সুয়ালি অবজেক্টিফাই করতে পারবা, তোমার বয়স তুমি কতদিন আটকে রাখতে পারবা। বর্তমানে এখন আবার নতুন ট্রেন্ড শুরু হয়েছে, আগে আমরা জানতাম ফর্সা মানে সুন্দর, কিন্তু এখন আমরা যেটা অ্যান্টি এইজিং ক্রিম আমরা ইউজ করি, কথায় কথায় সবকিছুতে অ্যান্টি এইজিং ফুড, অ্যান্টি এইজিং লোশন, অ্যান্টি এইজিং ব্যায়াম, এটা করতে হবে, এটা করতে হবে, তাইলেই বয়স হবে না। আসলেই কি বয়স আটকে রাখা যায়? এটা কিভাবে সম্ভব? আমি যদি বলি, বিশ্বের নামি দামি মডেল যারা ছিলেন, অ্যাঞ্জেলিনা জোলি, ওনার কি বয়স হয়নি? বা আমরা যদি আরো কাছে যাই, কারিনা কাপুর বা রানী মুখার্জি বা কাজল, যারা একসময় দাপিয়ে বেরিয়ে গিয়েছেন, ওনাদের কি কারো বয়স হয়নি? ওনাদের তো টাকা পয়সার অভাব নেই, ওনারা প্লাস্টিক সার্জারি থেকে বটক্স থেকে যা কিছু দরকার সবকিছু করতে পারে, সবকিছু, বাট স্টিল চেহারার ভাঁজটা তো লুকানো যাচ্ছে না, চেহারার ভাঁজটা তো বেরই হয়ে আসছে। তাহলে এই যে আমরা যে নিজেকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করছি, কতদিন আমি আমার শরীরটাকে এটা আসলে প্রদর্শন করতে পারবো একটা বস্তু হিসেবে? আমাকে তো একটা জায়গায় গিয়ে থামতে হবে, কারণ আমার শরীরের চেয়েও আরেকটা শরীর অনেক সুন্দরভাবে চলে আসবে। তো তখন আমি কি করব? তখন তো আমি নিজেকে আসলে ওই কম্পিটিশনটাতে টিকিয়ে রাখতে পারবো না। এর পরে যে ডিপ্রেশনটা চলে আসে বা যে ট্রমার জীবনটা চলে আসে বা যে অন্ধকারে নিজেরা তলিয়ে যেতে থাকি, এইটার কথা তো আসলে কেউ বলে না। এটার যে হাহাকার, যে ইনসিকিউরিটি, এটা নিয়ে তো কেউ বলে না। কাজে আমাদের বাবা মাদের উচিত, যেটা বলছিলাম, যে আমাদের সন্তানদেরকে আস্তে আস্তে করে এই জায়গাগুলো হাইলাইট করা, যে কোন ঠুনকো জিনিসটার পিছনে মা তুমি দৌড়াবে বা বাবা তুমি দৌড়াবে। কারণ একটা ছেলে বা একটা মেয়েকে এটা জানতে হবে যে বয়স একটা সময় হবে, শরীর একটা সময় ভাঙবে, কিন্তু দিন শেষে যেটা থাকে নিজের মূল্যবোধ,
নিজের এথিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, এবং যখন সে দেখছে তার মোরাল কম্পাসটা অলওয়েজ একটা জায়গাতে স্ট্রিক্ট ছিল এবং তার ব্যক্তিত্বের গড়নটা নিয়ে সে কাজ করেছে, তার আসলে হারানোর কিছু নেই। যখন সে পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে এবং তার পরিশ্রমের জোরে সে একটা সময় আসলে অ্যাটেনশনটা পেয়েছে বা নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছে, এটা দীর্ঘস্থায়ী। এমনকি এটার জন্য মানুষ তাকে সব সময় মনে রাখবে তার কাজের মাধ্যমে, তার ব্যক্তিত্বের কারণে। কিন্তু যেই মানুষটা খুব ঠুনকো টেম্পোরারি একটা জিনিস নিয়ে আসছে, তার যৌন আবেদন নিয়ে সে সবার সামনে উপস্থিত হচ্ছে, কিছু সময়ের একটা হাইপ ক্রিয়েট করতে পারছে, কতজন তাকে মনে রাখবে, কতদিন তাকে মনে রাখবে? কারণ তার চেয়েও অ্যাট্রাকটিভ কেউ চলে আসবে, তখন তো সে আর নাই। কাজে আমরা যখন আমাদের মেয়েদেরকে এটা শেখাবো যে তুমি তোমার নিজেকে এত সহজলভ্য বা এত সস্তা করে দিও না, তুমি তোমার নিজেকে কখনোই একটা পুরুষের চোখের ক্ষুধা মেটানোর জন্য এত সহজলভ্য করে দিও না, এবং এটা কখনো নারী স্বাধীনতা হতে পারে না। এই ছবিটা দেখুন, এই ছবিটা যে সময়ের ছবি, এই তিনজন ভদ্র মহিলা এশিয়া উপমহাদেশ থেকে গিয়েছিলেন পড়াশোনা করার জন্য মেডিকেল সায়েন্সে, এবং তিনটা দেশ থেকে এসেছেন, ইন্ডিয়া থেকে, জাপান থেকে এবং সিরিয়ার দামেস্কে থেকে এসেছেন। এবং ওনারা ওনাদের পরিশ্রম, পড়াশোনা বা বুদ্ধিদীপ্ত অর্জনের কারণেই কিন্তু এখন পর্যন্ত সমাজের কাছে খুবই পরিচিত। এটা হচ্ছে নারী স্বাধীনতা বা বলি উইমেন এম্পাওয়ারমেন্ট, এটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হতে পারে। কখনোই আমার শরীর আমি ইচ্ছা মতো প্রদর্শন করব এবং তুমি যদি বলো যে তুমি দয়া করে এটা করো না, একটা ছেলে যখন তার ওয়াইফকে বলে বা তার পার্টনারকে বলে তুমি দয়া করে নিজেকে এত এক্সপোজড ওয়েতে নিও না, অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা এটা ফিল করি তুমি আমার ব্যক্তি স্বাধীনতায়, নারী স্বাধীনতায় হাত দিচ্ছ। হয়তো মানুষটা আমার ভালোর জন্যই বলে, হয়তো মানুষটা তার ভালোবাসা থেকে বলছে, কিন্তু আমাদের সমাজ হয়তো আমাদেরকে এইভাবেই তৈরি করছে, এভাবেই আমাদের মাথায় আস্তে আস্তে করে আমাদের লজ্জা কেড়ে নিয়ে আমাদেরকে প্রস্তুত করছে। এটাই উইমেন এম্পাওয়ারমেন্ট। সো এটা আমাদের হাই টাইম নিজেদেরকে প্রশ্ন করা, আমি এটাকে আমার ইনসিকিউরিটি থেকে করি, সমাজে অন্য একটা মেয়ে এটা করছে দেখে আমি এটা করি, নাকি আমি আমার ইচ্ছা মতো একদিন যদি এরকম এক্সপোজ ড্রেস পরতে পারি তো আরেকদিন মডেস্ট ড্রেসও পরতে পারি। আরেকটা জিনিস, যেই মানুষগুলো আমরা বলছি যে না এটা সেক্সুয়াল অবজেক্টিফিকেশন না, তাহলে যেই মডেলরা দিনের পর দিন নিজেদেরকে খুব যৌন আবেদনময়ী হিসেবে প্রকাশ করছে বা কন্টেন্ট ক্রিয়েট করে নিজেদেরকে একটা হিউজ একটা লাক্সারিয়াস লাইফের দিকে নিয়ে যাচ্ছে, ওই কন্টেন্ট ক্রিয়েটাররা বা ওই মডেলরা কি চাইলেই নিজেদেরকে মডেস্ট ওয়েতে প্রদর্শন করে সবার সামনে নিয়ে এসে এই সেম উপায়ে কারেন্সি তারা মানে আর্ন করতে পারবে? তারা সেম ওয়েতে টাকা উপার্জন করতে পারবে? এবং তারা কি চাইলেই আজকে যে পজিশনটা ক্রিয়েট করেছে একটা যৌন আবেদনময়ী ভাবে নিজেদের শরীরকে প্রদর্শন করে, ওটা যদি তারা বন্ধ করে দেয় হুট করে, তাদের যে ক্লায়েন্টরা ছিল বা তাদের আমি যদি বলি সুগার ড্যাডি ছিল সো কল্ড, তারাই কি মেনে নিবে? তারাই কি তাদের দিকে আঙ্গুল তোলা থেকে বন্ধ করে দিবে? সো আসলে আমরা নারী স্বাধীনতা বলতে কি বুঝাচ্ছি? আমরা কি নারী স্বাধীনতার নাম করে আসলে পুরুষের ক্ষুধা মেটানোর জন্য আরো পরাধীনতা বরণ করে নিচ্ছি? আমরা কি এটাই মানে এই পরাধীন জীবনটাই কি আমাদের কাছে স্বাধীনতা, যে আমি যত বেশি একটা ছেলের চোখের ক্ষুধা মেটাবো, ছেলের লালসা মেটাবো, তত বেশি আমি স্বাধীন? কারণ তখন সবাই আমাকে সেন্টার অফ অ্যাটেনশনে নিচ্ছে এবং সবাই আমাকে তখন ওই হাইপটা দিচ্ছে। সো আমাদের নিজেদেরকে আসলে প্রশ্ন করা উচিত, আমি যে জীবনটার দিকে যাচ্ছি বা নিজেকে যতটুকু আমি সেক্সুয়ালি অবজেক্টিফাই করছি, এটা আসলে কতটুকু মেক সেন্স করে এবং এটার লং টার্ম রেজাল্টটা কি হবে? এবং আমার সমাজ যদি ভেঙে যায়, ডেফিনেটলি একদিন আমার পরিবারও ভেঙে যাবে, এবং ওই সময়ের বিষণ্ণতা বা দুর্বিষহ জীবনটাকে আমি খাপ খাইয়ে নিতে পারবো কিনা। আর আমাদের ছেলেদেরও নিজেদেরকে এই প্রশ্নটা করা উচিত, যেই মেয়ের পিছনেই আমি ছুটি না কেন, ওই মেয়েটার শরীর এক সময় ভাঙবি, বয়স হবে, আমারও বয়স হবে, সব সময় এই যৌন চাহিদা আমার জীবনে থাকবে না, এবং কিছু সময় হয়তো আমার এটা ইচ্ছা করবে কেউ একটু আমার যত্ন নিক মানসিকভাবে, কেউ একটু আমার কথা শুনুক, কেউ আমার পাশে বসুক। ডেফিনেটলি একটা ছেলের জন্য তার সেক্সুয়াল নিড ইম্পর্টেন্ট, বাট একটা ছেলের জন্য এটাও ইম্পর্টেন্ট কেউ তাকে অ্যাকনলেজ করুক, কেউ তাকে তার লিডারশিপ রোলটাকে অ্যাকসেপ্ট করুক এবং তার কথায় হ্যাঁতে হ্যাঁ বলুক, তাকে ভালোবাসুক, তার মতামতগুলোকে সম্মান করুক। কাজে আমরা ছেলেরাও যদি দিনের পর দিন এই যৌন আবেদনময়ী মেয়েদের পিছনেই ছুটে বেড়াই, আমরা আসলে দিন শেষে আমাদের জন্য কি জমা করছি? দিন শেষে আমি কি আমার জন্য শান্তির কোনো জায়গা তৈরি করছি, নাকি আমি সব সময় কন্টিনিউয়াস আমার ডোপামিন স্টিমুলেশনে যাচ্ছি? আমার কাছে মনে হচ্ছে আজকে এতটুকু দেখলে আমি যে স্টিমুলেশন ফিল করতাম, আজকে সেই
এতটুকু দেখলে আমার ভালো লাগছে না, আমার আরো বেশি দেখতে হবে। আগে একটা মেয়ের সাথে আমার ডেট করে ভালো লাগতো, এখন একটা মেয়ের সাথে আমার ডেট করে ভালো লাগছে না, আমার একসাথে দুইজনের সাথে ডেট করতে হচ্ছে, তিনজনের সাথে ডেট করতে হচ্ছে, টাইম পাস করতে হচ্ছে। সো আমি আসলে কোন দিকে চলে যাচ্ছি? এটা তো কাইন্ড অফ অ্যাডিকশনের দিকেই চলে যাচ্ছে। সো সেক্স অ্যাডিকশনও আমাদের আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এবং আমরা ধীরে ধীরে অনেক বেশি একটা ভালগার সমাজের দিকে চলে যাচ্ছি, যেখানে আমাদের কোনো মূল্যবোধ থাকছে না। আমরা যা খুশি তাই আমরা করতে পারছি, এবং এটাই আমাদের স্বাধীনতা। কাজে আমাদের না আবার একটু ভাবতে হবে, আমরা আসলেই নিজেদেরকে লজ্জা থেকে দূরে সরিয়ে নিয়ে এসে কোথায় দাঁড় করাচ্ছি। এবং এটা এই মুহূর্তে খুব আনন্দ মনে হচ্ছে, কিন্তু আমার বয়স যখন 60 বছর 70 বছর হবে, তখন আমি আসলে কি নিয়ে থাকবো?